Happy New Year friends, welcome to my channel with a new video. আজ আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল সফর করতে। জঙ্গল বলতে কোথায়? ঝাড়গ্রাম। একদম 1st জানুয়ারি 2026 সকাল সকাল বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার সমস্ত রকম এক্সপিরিয়েন্স শেয়ার করব। যা যা ঘুরে দেখেছি আর যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো। আমি কন্যগড়ে থাকি। কন্যগড় থেকে ঝাড়গ্রামের দূরত্ব প্রায় 4 ঘন্টা মতন, কিন্তু আমাদের আর একটু বেশি সময় লেগেছিল, কারণ আমরা মাঝখানে হল্ট নিয়েছি। আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করেছি। কোলাঘাটের আনন্দ যে নামের যে রেস্টুরেন্টটা, আমরা সেখান থেকেই সবসময় ব্রেকফাস্ট করে থাকি। তো এবারেও সেখানেই করেছি, কারণ ওদের ফুড কোয়ালিটি ভীষণ ভালো, সেই কারণে। তো আমরা ঝাড়গ্রামে 2 রাত 3 দিন ছিলাম। তো সেই সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমরা এই ঝাড়গ্রামে যে হোমস্টেতে ছিলাম সেটার নাম বনফুল। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটাই হচ্ছে বনফুল যাওয়ার মেন রোড। এখান দিয়েই আমরা এই লাল মাটির রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টে। তো চলো একবার দেখি কোথা দিয়ে আমরা ঢুকছি এবং কীরকম হোমস্টে। অবশ্যই সমস্ত ডিটেলস আমাদেরকে দেবো। এই হচ্ছে হোমস্টের মেন গেট, আর এই রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়লাম। আর এই যে দেখছো বাঁদিকের ঘরগুলো, এখানেরই 2টো ঘরে আমরা ছিলাম। যেহেতু আমরা 4 জন ফ্যামিলি মেম্বার এবং আমার একটি ছোট্ট মেয়ে, তো তাদেরকে নিয়ে আমাদের 2টো রুম লেগেছিল। আর সামনে যে এই জায়গাটা যেখানে 2টো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটাই হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে খুব বেশি রুম নেই, কিন্তু রুমগুলো ভালোই। 2000 টাকা করে পার ডে ভাড়া। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো এই আমবাগানটা মাঝখানে পেয়েছিলাম, বেশ সুন্দর সবুজে ঘেরা আমবাগান। তো এই আমবাগানটা পেরিয়েই 900 মিটারের ভিতরেই আমরা পেয়ে গেছিলাম ক্রিশ গার্ডেন নামের ফার্স্ট আমাদের ডেস্টিনেশন। তো হোটেল থেকে ওটা 900 মিটারের দূরত্বে ছিল, তো খুব একটা দূরে নয়। ক্রিশ গার্ডেন ভীষণই সাজানো গোছানো একটা পিকনিক স্পট এবং একটা গার্ডেন। এই গার্ডেনের ঠিক উল্টো দিকেই এদের পিকনিক স্পটটা রয়েছে। গাড়ি পার্কিংয়ের যথেষ্ট সুব্যবস্থা রয়েছে, বিশাল বড় জায়গা। ক্রিশ গার্ডেনে থাকার জায়গাও আছে, তোমরা চাইলে ক্রিশ গার্ডেনেও রুম বুক করতে পারো। এই ক্রিশ গার্ডেনে রুমের ভাড়া একটু বেশি, মোটামুটি 3500 থেকেই শুরু, ওরা যতদূর আমাদের জানালো। ক্রিশ গার্ডেনে খাবার ব্যবস্থাও যথেষ্ট ভালো, খাবার দাবার কোয়ালিটিও খুবই ভালো। ভীষণ হালকা রান্না, কারণ আমরা প্রথম দিন এসে লাঞ্চটা এখানেই সেরেছিলাম। তো চলো ক্রিশ গার্ডেনটা একটু ঘুরে দেখি। এই হচ্ছে ক্রিশ গার্ডেন, ফুলে ফুলে সাজানো, বিভিন্ন রাইডস আছে, ছোট বাচ্চারা যথেষ্ট এনজয় করবে। চলো একটু দেখে নিই ক্রিশ গার্ডেন কেমন। এই ক্রিশ গার্ডেনে বেশ খানিকটা চিড়িয়াখানা টাইপেরও আছে। ছোট ছোট ঘর করে বেশ কিছু পাখি এবং একটা জায়গাতে বেশ কিছু মাছ রয়েছে। তো শুধু গার্ডেন এটা নয়, এটাতে এটাকে মিনি জু বলা যেতেই পারে। দুপুরের লাঞ্চ আমরা এখানেই সেরেছিলাম। এই আমাদের সেদিনকে লাঞ্চের মেনু ছিল। তো তারপরেই আমরা ক্রিশ গার্ডেন থেকে বেরিয়ে পড়েছিলাম এবং এই অত্যন্ত দুঃসাহসিক একটি রাস্তাতে আমরা একটু এক্সপ্লোর করি। যদিও এটা ছাড়া মেন রোডও আছে, তোমরা যেতেই পারো, কিন্তু আমরা যেহেতু জঙ্গলে এসেছি, তো একটু জঙ্গলের এক্সপিরিয়েন্স করার জন্য এই সরু লাগছিল যে আদপেও আমরা মেন রোডে উঠতে পারবো কিনা। তারপর ওই দূর থেকে একটি গাড়ি আসছে দেখে বুঝলাম যে না, এখান দিয়ে যাওয়া যাবে। তো ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা গেলাম এবং মেন রোডে উঠে পড়লাম। অসুবিধা হয়নি, তোমরাও এক্সপ্লোর করতে পারো, বেশ একটা থ্রিলিং আসবে, ভালোই লাগবে। তো চলো জঙ্গলের ভেতর দিয়ে যাই। রাস্তাটা খুবই সরু, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে পারবে না। তো যাই হোক, আমরা সাহস নিয়ে এবং আমরা বেরিয়ে পড়েছিলাম। গাড়ি ওই দেখো দূরে গাড়িটি দাঁড়িয়ে পড়েছে, তো ওই গাড়িটি আসছে দেখেই আমরা একটু সাহস পেয়েছি। তো যাই হোক, ওই রাস্তাটা পেরিয়ে আমরা চলে এসেছি মেন রোডে।
তোমরা এমনিও মেন রোডে অন্য রাস্তা দিয়ে যেতে পারো। গাছপালার এই তৈরি প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা চললাম আমাদের নেক্সট In 500 meters, your destination will be on the right. সত্যি রাস্তা দিয়ে যেতে যেতে ভীষণ ভালো লাগছিল, কারণ দুধারে শুধুই গাছপালা। নেক্সট আমরা পৌঁছে গেছিলাম ট্রাইবাল মিউজিয়াম, যেটা সেখানে ঢোকার মুখেই এই পুতুলগুলো দেখতে পেয়েছি, এবং এখানেও তোমরা খুব ইজিলি গাড়ি পার্ক করতে পারবে। এখানেও থাকার জায়গা আছে, তোমরা চাইলেই এখানে থাকতে পারো। তো এগুলো দেখে আমরা চলে গেলাম মিউজিয়ামটার ভিতরে। সেখানে আদিবাসীদের বা ঝাড়গ্রামের আদিবাসী যারা, এই হচ্ছে মিউজিয়াম, তাদের বিভিন্ন রকম জিনিসপত্র এখানে শো করা আছে, এক্সিবিট করা রয়েছে। যাই হোক, আবারও সে রাস্তা ধরে আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো কনক দুর্গা মন্দির। এই হলো কনক দুর্গা মন্দিরের মেন গেট বা এন্ট্রান্স বলতে পারো। কনক দুর্গা মন্দিরে যেখানে গাড়ি পার্কিং করতে হবে, সেখান থেকে মন্দির পৌঁছতে বেশ খানিকটা হেঁটে যেতে হয়, এবং সেই রাস্তাটিও বলা যায় জঙ্গলে ভরা। তো সেই রাস্তা দিয়ে যেতে যেতে আমি একটা কথা অবশ্যই বলে রাখতে চাই, এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই কনক দুর্গা মন্দিরে প্রবেশ করতে হয়। এই রাস্তার কিছুটা জায়গায় প্রচুর হনুমান দেখতে পাবে, প্রচুর। তারা যদিও হার্মফুল নয়, যথেষ্টই চুপচাপই আছে, খেতে দিতে চাইলে খেতে দিতেই পারে। এই হচ্ছে কনক দুর্গা মন্দিরের ঢোকার পর এই জায়গাটা পাওয়া যায়। বেশ বড় এলাকা জুড়ে মন্দিরটা আছে। তো এখান দিয়ে তোমরা যেতে পারো। দেখো, একটা ছোট্ট মতন পার্ক করা রয়েছে, বাচ্চারা চাইলে খেলতেও যেতে পারে। ওইখানে রয়েছে ডালা পুজোর ব্যবস্থা, তোমরা চাইলে পুজো কিনতে পারো। এই হচ্ছে কনক দুর্গা মন্দির। মন্দিরের ভিতরে নাম শুনে বুঝতে পারছো কনক দুর্গার মূর্তি রয়েছে। সেখানে ভিডিও বা ফটোগ্রাফি করতে পারিনি। তো যাই হোক, ওখান থেকে ওই মন্দিরের ঠিক উল্টো দিকে দেখতে পাবে আরেকটি মন্দির রয়েছে, সেখানেও একটি ঠাকুরের মূর্তি রয়েছে। তো এই কনক দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকেই ওই মন্দিরটি। এই যে দেখতেই পাচ্ছ, এই হলো কনক দুর্গা মন্দির, আর ওইটা মন্দির, অন্য মন্দির। কনক দুর্গা মন্দিরে বেশ বড় জায়গা। আমরা যখন গিয়েছিলাম তখন পুলিশদের কোনো বড় অফিসার র্যাঙ্কে কেউ আসছিলেন বলে একটু বিশেষ সিকিউরিটির ব্যবস্থা ছিল। তবে সিকিউরিটি গার্ড মনে হয় থাকে। তোমাদের যে হনুমানের কথা বলছিলাম, এই যে দেখতেই পাচ্ছ ষাঁড় বেঁধে বসে রয়েছে, কোনো কাউকে বিরক্ত করছে না। তবে হ্যাঁ, খাবার দিলে অবশ্যই তারা চলে আসবেই, এটা তো খুব স্বাভাবিক। তো প্রচুর হনুমান দেখতে পেয়েছি, প্রচুর। তো তাদের মাঝখান দিয়েই চলেছি, এবং তারপর আমরা পৌঁছে গেছিলাম চিল্কিগড় রাজবাড়িতে। রাজবাড়িটি ভগ্নপ্রায় অবশ্যই, কিন্তু জায়গা আছে যথেষ্ট সুন্দর। তোমরা ঢুকে গাড়ি পার্ক করতে পারো যেখানে হোক। এই হলো চিল্কিগড় রাজবাড়ি। রাজবাড়ির ঠিক বাঁদিক করে, মানে তোমাদের বাঁদিক করে দেখতে পাওয়া যাবে একটি মন্দির। সেটাও প্রায় পুরনো, অনেকটাই পুরনো। দুটো মন্দির রয়েছে ইনফ্যাক্ট। তো এটা রাজবাড়ির ভগ্নস্তূপ, চিল্কিগড় রাজবাড়ি। এটি একটি নতুন মন্দির, কিন্তু মন্দিরে কি দেবতা আছেন বলতে পারবো না, কারণ তখন বন্ধ ছিল মন্দিরের গেট, তাই দেখতে পাইনি। কিন্তু সেখান থেকে যে মন্দিরটার কথা বলছিলাম, যে পুরনো একটি মন্দির রয়েছে, সেটা এই মন্দিরের ঠিক উল্টো দিকে। এই যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখো আরেকটি মন্দির রয়েছে। এই যে আলো জ্বলছে এই মন্দিরে, এই মন্দিরে ঠাকুর রয়েছেন, এবং আমরা সে ঠাকুর দর্শনও করেছি। এখানে পুজোও হচ্ছিল। চলো তোমাদের দেখাচ্ছি। এরপরেই আমরা বেরিয়ে গেলাম। অন্ধকার হয়ে গিয়েছিল, রাস্তা একেবারে অন্ধকার, কোনো স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই। তবে হ্যাঁ, ভালো ইন্ডিকেটর রয়েছে,
সেই নিয়ে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, তবু গাড়ি চালাতে একটু অসুবিধা এই কারণেই হয় যে উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসছে তাদের বিশাল বিশাল হেডলাইটস। পরের দিন সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়লাম, ঘুরতে যাচ্ছি, চলেছি আমরা হুদহুদি ওয়াটারফলসের উদ্দেশ্যে। চলো পৌঁছে দেখাচ্ছি। থেকে আসে সব এই মাঝে মাঝে বলে না যে এদের 3 নাম্বার মানে কত দূর থেকে আসে। সকালবেলা বেরোয় পান্তা ভাত দিয়ে সেই বালিয়াড়ি এই আলিয়ার ঘুরতে যাচ্ছে, চলে ঘুরতে যাচ্ছে। মরণ দোষ আর পারি না বাবা। কে রে এত হর্ন মারছে? যাবেটা কোথা দিয়ে মানুষ? চলো আমরা পৌঁছে গেছি হুদহুদি ওয়াটারফলস। এই হচ্ছে হুদহুদি ওয়াটারফলসের রাস্তা। গাড়ি পার্ক করে বেশ খানিকটা ট্রেক করে হুদহুদি ওয়াটারফলসে পৌঁছতে হয়। এই ট্রেকিংয়ের রাস্তা কিন্তু একদমই মসৃণ নয়, যথেষ্ট এবড়ো খেবড়ো এইরকম বড় বড় পাথর ভাঙা রয়েছে। তো ট্রেকিং যে বিশাল কিছু উঁচুতে তা নয়, তবে হ্যাঁ অনেকটাই যেতে হয়। তো ছোটোখাটো একটা ট্রেকিং করা হয়েই গেছে। রাস্তা ওই যেটা বললাম, মানুষের পায়ের চলার তেই যেটুকু রাস্তা তৈরি হয়েছে, বেশিরভাগটাই কিন্তু খুবই ভাঙাচোরা এবড়ো খেবড়ো রাস্তা। চলো হুদহুদি ওয়াটারফলসে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো জলই নেই তো। এই হলো ওয়াটারফলসটি। আর এখন যদি শীতকাল তো জল কম, তো অনেকেই বলছিল যে ওখানে যথেষ্ট জল থাকে, কিন্তু আমি এইটুকু জলই দেখতে পেয়েছি। এখান দিয়ে একদম নিচেও নামা যায়, তোমরা চাইলেই নামতে পারো এইরকম পাথরের রাস্তা দিয়ে। গেছে লোক, তোমাদের ওই ইচ্ছে দেখ না, হলে তোমরা নাম নেমে লিখেছে। যেতেই পারো। আমরা উপর থেকেই দেখেছি। এই হুদহুদি ওয়াটারফলস যেতে এই রকম তোমরা দেখতে পাবে পাথরের জিনিস বসে বসে এনারা তৈরি করছেন এবং বিক্রি করছেন। তোমরা চাইলে পাথর এবং বেতের জিনিস তোমরা চাইলে এখান থেকে কিনতেই পারো। এটা হলো সেই জায়গা যেখান থেকে আমরা ফেমাস খেজুরের গুড় কিনেছি। তো আমরা এখান থেকে কিনেছি এবং সত্যি বড় কথা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমরা চাইলে এখান থেকে কিনতেই পারো। এই হচ্ছে এদের পাটালি, যেটা আর এনারা বিক্রি করছেন, এটা হচ্ছে পাটালি। আর বানাইনি। এইখানে হচ্ছে খেজুরের রস চাল দেওয়া। আছে না গুড় এখানে? ও এটাই জমে ওই পাটালি করবে। না আমরা লোকালে এখানে নয়, মানে আমাদের একটু দূরে বাড়ি। বাঁকুড়া। হ্যাঁ হ্যাঁ। রফিক নাম কার? আমার রফিক না বলে রফি করতে পারতে তো। রফি করতে পারতে তো। মোহাম্মদ রফি আমাদের সেরা গায়ক। এখান থেকে আমরা রস টস কিনে নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরের লাঞ্চ সেরে নিলাম। এই যে শালপাতায় খাবার আমরা খেয়েছিলাম এবং খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আরেকটা ওয়াটারফলস দেখতে, যার নাম ঘাগরা ওয়াটারফলস। এটা বেশ বড় ঘাগরা ওয়াটারফলস। এখানে ঢুকতে তোমাদের 50 টাকা করে পার্কিং চার্জ লাগবে। এই ওয়াটারফলসটাও কিন্তু বেশ সুন্দর। এখানেও এরকম এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে গিয়ে দেখতে হয়। তাহলে চলো তোমরা দেখে নাও। দাঁড়ানো তো মাকে তো বেটা ওই যে
ঘাগড়া ওয়াটারফলস দেখে আমরা বেরিয়ে পড়েছি এবং পৌঁছে গেলাম তারাফেনী ব্যারেজে। এটা হলো তারাফেনী ব্যারেজ। আমরা যখন গেছি তখন জল ছাড়া হয়েছে, তোমাদের দেখাবো। এটা হচ্ছে তারাফেনী ব্যারেজের ওপরের অংশটা। আর এই রাস্তা দিয়ে তোমরা নিচে নামতে পারো ব্যারেজের নিচটাতে, যেখানে জল ছাড়া হলে জল যেখান দিয়ে যায়, মানে ওখান দিয়ে নেমে তোমরা চলে যেতে পারবে এই জায়গাটায়, যে জায়গাটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে জল ছেড়ে দিয়েছে দেখো, এই জায়গাটাতেই মানে ওই আর একটু বাঁদিক ঘেসে ওইখানটাতে তোমরা নামতে পারো। এই হচ্ছে আমাদের হোটেলটা, মানে আমাদের হোমস্টে। একটু দেখিয়ে দিই তোমাদের, এদিকটা পুরোই জঙ্গল। বলা হয় যে কোনো কোনো সময় হাতি চলে আসে। আর আমাদের এখানটা হলো পার্কিং এরিয়া, যেখানে তোমরা গাড়ি রাখতে পারো। আর এটা হলো হোমস্টের কিছু নিয়মাবলী, বনফুল হোমস্টে। আর এটা হলো এদের ডাইনিং হল, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। কিন্তু আমি বলবো এখানে খাওয়া দাওয়া না করে তোমরা যদি এখানে বুক করো, অন্য কোথাও খাওয়া দাওয়া করো, কারণ এখানে খাওয়া দাওয়ার খুব একটা কোয়ালিটি ভালো নয় এবং বিশেষ কিছু পাওয়াও যায় না। তো আমরা বেশিরভাগ দিনই ক্রিশ গার্ডেন থেকে নিজেদের খাবার এনে খেয়েছি অথবা গিয়ে খেয়ে এসেছি। এইটি হলো এদের কিচেন, যদিও সেরকম খাবার অপশান একেবারেই নেই, আমি আবারও বলছি। তবে রুম খুব ভালো, এনভায়রনমেন্ট খুব ভালো। আমরা ছিলাম এই রুম দুটিতে। তো এই রুম ভালো, জায়গাও ভালো যথেষ্ট, কিন্তু এখানে খুব একটা ভালো খাবারের কোয়ালিটি নেই, খাবারের অপরচুনিটিও নেই। এই যে এই দুটি রুমে আমরা ছিলাম, এই 101 এবং 102 নম্বর রুম দুটোতে, জঙ্গলের একদম ভিতরে। আর রাস্তাঘাট মোটামুটি সবই ভালো, তোমরা আসতেই পারো। ফিরে যাওয়ার দিন আমরা প্রথম গিয়েছিলাম এই ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে, যদিও রাজবাড়িতে ঢুকতে দেওয়া হয় না। তো পাশ দিয়ে দেখেই, সামনে থেকে দেখে আমরা জাস্ট বেরিয়ে গিয়েছিলাম। আর রাজবাড়িতে তোমরা যদি রুম বুক করো তাহলেই তোমরা ঢুকতে পারবে, তা না হলে নয়। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম সাবিত্রী দেবী টেম্পল, যেটা সেখানে। তো সাবিত্রী দেবী টেম্পলটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দরভাবে সাজানো। এই হলো মেন গেট। দরজা খুলে ঢুকতে হবে এবং আবার দরজা বন্ধ করে দিতে হবে, এরকম একটা নির্দেশাবলী লেখাও আছে। তো আমরা ঢুকে গিয়েছিলাম, দরজার ওপরেই বড় একটি ঘন্টা দেখতে পাওয়া যাবে, ভীষণ সুন্দর ফুল দিয়ে সাজানো। চলো তোমরা একবার দেখে নাও সাবিত্রী দেবী মন্দির। এই হচ্ছেন সাবিত্রী মা। এই সাবিত্রী মায়ের মন্দিরের ঘরের ঠিক উল্টো দিকে এই জায়গাটাতে রয়েছে একটি দুর্গা মণ্ডপ টাইপের। এখানে মা দুর্গার একটি ছবি রয়েছে শুধু, আর কিছুই নেই। তো এখানে খুব সম্ভবত দুর্গা পুজো হয়। এই হচ্ছে ছবি।
সাবিত্রী দেবীর মন্দির দেখে নিয়ে আমরা পৌঁছে গেলাম জঙ্গল মহলের জুলজিক্যাল পার্কে, যেটা ঝাড়গ্রামের মিনি জু বলা হয়। সেখানে পৌঁছে গেলাম এবং দেখে নিলাম ঝাড়গ্রামের মিনি জুতে বেশ ভালোই পশু পাখি আছে। এখানে একটি জায়গা রয়েছে, ঠিক গেটটা দিয়ে ঢুকেই ডান দিকে পড়ে, সেখানে তোমরা এদের পিওর মধু এবং বন জঙ্গল থেকেই বন জঙ্গলের বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিস দেখতে পাবে। তোমরা চাইলে সেগুলো কিনতেও পারো। তাহলে চলো তোমরা একটু জুটা ঘুরে নাও। এই যা বেলুন ফেটে গেল। ওই দেখো পায়রা। হ্যাঁ দেখেছো কথা কি করছিস? ব্যাস ওই অব্দি ওর। এসেছে তো, এটা বলো। তো এই অব্দি এসেছে আর ওটা তো ওইখানে বসে আছে। ওরে বাপরে, বাহ। চিতা চিতা বাঘিরা হচ্ছে প্যান্থার। হ্যাঁ এটা তো এটা চিতা, এটা হলুদ চিতা। এটা চিতা। এটা শের খান কেন হবে? শের খানও নয়, শের খান কেন হবে? শের খান হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখেছো ওই যাচ্ছে কোথায়? ওখানে রোদ্দুর উপর চলো ওইদিকে যাওয়া যাবে। চলো যাচ্ছে একটু আগে। আসো আসো। এই অনেকগুলো রে, উড়িয়ে সাবাস ফুকাওয়া। শিয়াল উড়ে এই তোরা ওরা ফেলতে খাবার দিচ্ছে। জু ঘুরে আমরা পৌঁছে গিয়েছিলাম ডুলুং নদী দেখতে। এই হলো ডুলুং নদীর এখনকার অবস্থা, মানে এই শীতকালে এই অবস্থা। এই ব্রিজের ওপরেই নাকি জল উঠে যায় যখন বর্ষাকাল থাকে, তবে এখন দেখতেই পাচ্ছ জলের অবস্থা কী। তবে বলা হয় বর্ষাকালে নাকি এখানে একেবারে জল পুরো রাস্তার ওপর উঠে যায় এবং সেই জলের ওপর দিয়েই যাতায়াত করতে হয়, তবে আমরা সেটা পাইনি। এবার আমাদের ফেরার পথে আমরা পেয়ে গেছিলাম এই গুপ্তমণি মন্দির। এই হলেন গুপ্তমণি মা, তোমরা অবশ্যই দর্শন করো, বেশ ভালো লাগবে। ঠিক রোডের ওপরেই, হাইওয়ের ওপরেই মন্দিরটি দেখতে পাবে। আমার চটি আছে, আমার নেই। আস এই দেখো এখানে, এই দিক দিয়ে এসে এসো।
এই মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছিলাম, তাই আমাদের বাড়ি ঢুকতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তোমরা সবাই জানিও কীরকম লাগলো আমার ভিডিও, যতটা ইনফরমেশান দিতে পেরেছি। জানি ততটা হয়তো সাফিসিয়েন্ট নয়, তবু অবশ্যই ঝাড়গ্রাম ঘুরতে এসো, ভালো লাগবে। এখানে মোটামুটি সাধ্যের মধ্যেই সব কিছু পেয়ে যাওয়া যায়, ভালো লাগবে, ঘুরে দেখতে পারো। মাথাটা তোমার খাবলে যায়। লুলুকে বলেছি লুলু দিয়ে যাবে, তিনটা দিতে। হ্যাঁ লুলু দে, কাগজ দে। দে, দে, দিয়ে দে, বুঝলি? হ্যাঁ, লাল নীল সবুজ, কত আলো। এই দেখ, ফেরার পথে আমরা এই অর্কিড নামের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম, খুব ভালো, তোমরা চাইলে ট্রাই করতে পারো, টেস্ট ভীষণ ভালো। এটা ঠিক কোলাঘাটেই পড়ছে, শেরে পাঞ্জাবের আগে, শেরে পাঞ্জাব যাওয়ার ঠিক আগে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পড়ছে। খাবার খুব ভালো, অবশ্যই একবার দেখতে পারো, ট্রাই করো। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। কমেন্টে জানিও কেমন লাগলো।